কোয়েশ্চেন নাম্বার 22। একটি 20 কেজি ওজনের বাঁদর একটি উল্লম্ব তার ধরে ঝুলছে। তারটি থেকে 25 কেজি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায় না, কিন্তু 25 কেজির বেশি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায়। বাঁদরটি সর্বোচ্চ কত ত্বরণ সহ তারটি ধরে ওপরে উঠতে পারবে? বুঝতে হবে, বাঁদর যখন ওপরের দিকে উঠছে তখন তার আপাত ওজন হচ্ছে m × g+a। বেশ ভালো কথা। আর সর্বোচ্চ ওজন সহ্য করতে পারে কত? 25 কেজি, তার মানে 25 × g। ওকে, তাহলে কত ত্বরণ নিয়ে সে নামতে পারবে? বেশ, দেখো, আর বাঁদরের ভর হচ্ছে কি 20, তাহলে এমের জায়গায় 20 লিখে দিলাম। জি এর ভ্যালু বলা আছে 10, তাহলে 10 বসিয়ে দিলাম। a = 25 × 10। ওকে, নো প্রবলেম। 0 0 কেটে দিলাম, এটা তো আর কাটবে না। তাহলে 20 + 2a = 25। তাহলে 2a = 25 - 20 5, ঠিক। দেন a = 2.5 m/s²। ব্যাস, হয়ে গেল উত্তর। দেখে নাও কোনটা, এইটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে যখন কোনো বাঁদর দড়ি ধরে ওপরের দিকে ওঠে তখন তার আপাত ওজন হয় m × g+a, আর সেটা এখানে ম্যাক্সিমাম কতটা হতে পারে বলেছে? 25 কেজি, তার মানে 25 × g। ওকে, নেক্সট বলা হচ্ছে m ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলের ওপর বসানো আছে। v গতিবেগ সম্পন্ন m ভরের অপর একটি বস্তু ব্লকটিকে আঘাত করে আটকে গেল। বেশ, সংস্থাটির লব্ধি বেগ কত হবে? খুব ভালো কথা। বেশ, দেখো, m ভরের একটা ব্লক মসৃণ অনুভূমিক তলের ওপর বসানো আছে, তার মানে এই m ভরের ব্লকের ভরবেগ কত? m × 0 দাঁড়িয়ে আছে তো। আর এর কত? ছোটোটার v বেগে আসছে mv, তারপরে দুজন আটকে গেল, তাহলে m + m × v1। ভরবেগে সংরক্ষণ সূত্র কাজে লাগালাম। আগের মোট ভরবেগ ধাক্কা লাগার আগের মোট ভরবেগ সমান ধাক্কা লাগার পরের মোট ভরবেগ। তাহলে v1 = m/m + m × v। দেখো, তাহলে অপশান এ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24। অবাধে পতনশীল অবস্থায় একজন ব্যক্তি নিজেকে ভার শূন্য মনে করে। একদম ঠিক, ব্যক্তিটি জি ত্বরণে নিচে নামতে থাকে। এটাও ঠিক, দুটোই ঠিক। কারণ দেখো, এর কারণটা বলি। যখন কোনো ব্যক্তি নিচের দিকে নামে, হ্যাঁ, তখন তার আপাত ওজন হয় n = m × g-a। লিফটের মধ্যে মনে করো কোনো এক ব্যক্তি আছে, এবার সেই লিফট যদি জি ত্বরণ নিয়ে নামে, তাহলে এটা কি হয়ে যাবে? m × g - g = 0। তাহলে আপাত ওজন কত হবে? আপাত ওজন হবে 0, তার মানে নিজেকে ভার শূন্য মনে করবে। কেন? কারণ জি ত্বরণের নিচে নামতে পারে বলেই তো। কারণ g - g তবেই তো 0 হচ্ছে। দুটোই ঠিক, a ও r উভয়ই সঠিক, এবং r হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে, আচ্ছা, নেক্সট। 36 কিমি/আওয়ার প্রাথমিক বেগ নিয়ে ধেয়ে আসা বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। বেশ, এই দিকে বলটা আসছিল, ও ব্যাটা এই দিকে পালিয়ে এলো, ব্যাটসম্যান মারলো দিয়ে এই দিকে পালিয়ে এলো। বেশ ভালো কথা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি যদি একটা সেপারেশন করে দিই ডট 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 করে হরাইজন্টাল লাইনের সঙ্গে, তাহলে এইটা কত হবে? 22.5 ডিগ্রি, আর এইটাও হবে 22.5 ডিগ্রি। ওকে, তাহলে আসার সময় যদি ও ইউ বেগ নিয়ে আসে, দুটোই একই বেগ নিয়ে এসছে, তাহলে ভি এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দাও। এইটা যদি থিটা হয়, এটা থিটা যদি হয়, আমি বারবার লিখছি না 22.5 ডিগ্রি, থিটা লিখলাম। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এইটা হবে থিটা। তাহলে ভরবেগ যদি নিই, তাহলে এই দিকে হবে mv cos থিটা, আর এই দিকেও হবে mv sin থিটা। এবার একে যদি ব্রেক করি এই দিক আর এই দিক, এইটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, কারণ এইটা যেহেতু থিটা, হ্যাঁ, অনুরূপ কোণ হবে। তাহলে এই দিকটা হবে, এই দিকটা হবে, তাহলে এই দিকটা কত হবে? mv cos থিটা, আর এই দিকটা হবে mv sin থিটা। দেখো ভাই, প্রথমে নিচের দিকে mv sin থিটা ছিল, mv sin থিটা পরেও আছে, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে mv cos থিটা। প্রথমে mv cos থিটা ছিল এই দিকে, পরে কোন দিকে হয়েছে ভাই? এই দিকে। তাহলে চেঞ্জ তো হয়েছে না, ডাইরেকশানে চেঞ্জও তো হয়েছে। তাহলে চেঞ্জ কত? mv cos থিটা, এটা যদি প্লাস ধরি তাহলে অপোজিটটাকে মাইনাস ধরতে হবে,
ঠিক আছে কি, সরি এটাকে যদি প্লাস ধরো তাহলে এটাকে মাইনাস ধরতে হবে, তাহলে ফাইনাল এম ভি কস থিটা মাইনাস অফ মাইনাস এম ভি কস থিটা, ব্যাস হো গয়া অঙ্ক। 2 mv কস থিটা, টুটাকে রেখে দাও, আর এম তো বলা আছে ভাই 0.157, ভিও তো বলা আছে 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে 36 × 5/18 মিটার পার সেকেন্ড, 10, তাহলে 10, আর কস 22.5, এইটা হচ্ছে মজা বন্ধু। এই কস 22.5-এর ভ্যালু ওই 0.92 এর কাছাকাছি হয়, বুঝতে পেরেছো? এবার দেখো এই কোশ্চেনটা ছিল 2016-তে, তখন ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া ছিল, সেই জন্য ওটা কোনো অসুবিধা হয়নি কস 22.5-এর ভ্যালু বের করতে। কিন্তু তোমাদের এরকম ডেটা আশা করি দেবে না, আর দিলেও ব্র্যাকেটে ভ্যালু বলা থাকবে। তো এটা যদি তুমি সলভ করো, ক্যালকুলেটারে করো, দেখবে এটা অ্যান্সার আসছে 2.9, ওকে, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছো, তো এটা হবে অ্যান্সার। তারপরে নেক্সট দেখো, কোশ্চেন ব্যাংকে কিন্তু অনেক অ্যান্সার ভুল আছে। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকে অনেক অ্যান্সার ভুল আছে, আমি তো অ্যান্সারগুলো চেক করিনি, তো তোমরা একবার যদি চেক করো তো একবার দেখে নিও, অনেক অ্যান্সার দু একটা অ্যান্সার ভুল পাবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকে ভুল থাকে অ্যান্সার কিছু, ওকে, কারণ অনেক কোশ্চেন একসঙ্গে দিতে হয়, তো ওদেরও হয়তো টাইম কম পাই। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এম ভরের কোনো বলকে ভি বেগে ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো, ব্যাটসম্যান বলটিকে একই দ্রুতিতে থিটা কোণে ঘুরিয়ে দিল, বলটির ওপর প্রযুক্ত বলের ঘাত কত হবে? সেম কোশ্চেন ভাই, আমরা একটু আগেই সলভ করলাম। আমরা দেখলাম যে 45 ডিগ্রিকে কিন্তু আমরা ভেঙে 22.5 করে নিয়েছিলাম, তাহলে উত্তর কত হবে? 2 mv কস থিটা নয়, কিন্তু কস থিটা বাই 2, তাই না? একটু আগে ছবি এঁকে দেখিয়েছিলাম, দেখো না, বলেছিল যে 45 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা কি 45 ডিগ্রিকে তো ব্রেক করে নিলাম না 22.5 করে, তাহলে কোন উত্তরটা হবে? 2 mv কস থিটা বাই 2। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যে 1 কেজি ভরের একটি বস্তু একটি সুতো দিয়ে ঝোলানো আছে, ওই ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে তোলা হচ্ছে, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামানো হচ্ছে, সুতোটির টানের অনুপাত কত হবে? ভাই আপাত ওজনের ফর্মুলা একদম ইজি, ওকে, ওপরে তোলার সময় কি হয়? এম ইন্টু জি প্লাস এ, আর নিচে নামানোর সময় কি হয়? এম ইন্টু জি মাইনাস এ, ব্যাস, এম কেটে গেল, জি প্লাস এ, তার মানে কত? তার মানে হচ্ছে 10 প্লাস, এটা 10 ধরলাম, 10 ধরবো না 9.8 ধরবো? 10 বলা নেই কিন্তু, তাহলে 9.8 ধরাই শ্রেয়, ওকে, তাহলে 9.8 প্লাস 4.9 ওপরে হলো 9.8 প্লাস 4.9, আর এটা 9.8 মাইনাস 4.9, ওকে, তাহলে কত হবে দেখো? 9.8 প্লাস 4.9, 3 9 27, 3 4 12, 13 14, 14.7, আর নিচেটা হবে দেখো 4.9। এটা আই থিঙ্ক কাটবে, বুঝলে, পয়েন্ট উঠে গেল। হ্যাঁ, এটা 49 3 হবে 147, তাহলে 3:1, 3:1, এইটা হবে অ্যান্সার। ওকে, শূন্যস্থানে পাখি উঠতে পারে না, তার কারণ কি? নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে, ঠিক আছে, ব্যাখ্যা করা যাবে। কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র কী বলে যে দেখো, যখন পাখি আকাশে ওড়ে না, একটু বলে দিই ঘটনাটা, এয়ার না থাকলে হবে না, তার কারণ হচ্ছে পাখি যখন আকাশে ওড়ে তখন ডানা ঝাপটায়, তো ডানা ঝাপটে এয়ারের ওপর ফোর্স দেয়, আর এয়ার কী করে? অপোজিটে ওকে ফোর্স দেয়, ঠিক আছে, রিয়াকশান ফোর্স দেয় R1 R2। এই R1 R2 এর যে লব্ধি, সেই লব্ধিটা কোন দিকে কাজ করে? এই লব্ধিটা কাজ করে, ঠিক, আমি যদি সামান্তরিকটাকে কমপ্লিট করি তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি কাজ করে, দিয়ে পাখিটা উড়ে যায়। তাহলে যদি এয়ারই না থাকে তাহলে ওকে রিয়াকশান ফোর্স দেবে কে? দেবে না, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী এটা ব্যাখ্যা করা যায়, বোঝা গেল? ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেল, এক যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ল, এই ঘটনার ব্যাখ্যা করা যাবে? একদম ইজি, জাড্য তো এটা, তাহলে নিউটনের প্রথম ল, নিউটনের প্রথম সূত্র থেকে জাড্যের ধারণা পাই আমরা। 30-এর কোশ্চেন হয়ে গেল। 31, এম ভরের একটি বস্তুকে ভি বেগে ছোড়া হলে বস্তুটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যখন বস্তুটি ভূমি স্পর্শ করে তখন তার ভরবেগ কত হবে? এই ছবিটা আসলে দেখতে প্রজেক্টাইল মোশনের মতো, একটা বস্তুকে তুমি মাটির সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করে দিয়েছ, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ও যখন মাটিতে পড়বে না তখন এরকম করে পড়বে, এরকম করে পড়বে, মানে হচ্ছে কি ও তখনও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, ঠিক আছে, এই যে তখন
এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি হবে, ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে এই দিকটাকে তুমি কি বলেছিলে, ইউ কস 45। প্রজেক্টাইল মোশন পড়ার সময় এইটা কিন্তু ওই ইউ কস 45ই থাকবে। চেঞ্জ হবে শুধু সাইন কম্পোনেন্ট, এই দিকে ছিল সাইন, এই দিকে ছিল ইউ সাইন 45, আর এইটা হয়ে যাবে ইউ সাইন 45। কারণ আমরা জানি যে বেগে থ্রো করা হয় মাটি স্পর্শ করে ঠিক একই বেগেই। তাহলে যদি বলে যে ভরবেগের পরিবর্তন কার জন্য হয়েছে, এর জন্য তো হয়নি, এইদিকে তো বেগ একই আছে, তাহলে এর জন্য ভরবেগের পরিবর্তন হয়নি, ভরবেগের পরিবর্তন হয়েছে এর জন্য, কারণ এর দিক পরিবর্তন হয়ে গেছে। তাহলে যদি দিক এরকম পরিবর্তন হয়, কি আমরা কী পেলাম আগে, 2u সাইন 45, এটা হচ্ছে বেগ গণিত এম, ব্যাস উত্তর হয়ে যাবে। এম তো বলে দিয়েছে, কত এম বলা আছে, ও এমটাকে এমই রেখেছে, বেশ ভালো কথা। ইউ বলা আছে, ইউও বলা নেই, ইউটাকে বলেছে ভি, ও ভি, বেশ ভালো কথা। সাইন 45 1/√2 বসিয়ে দাও, তাহলে কাটলো, ওপরে থাকলো √2, তাহলে উত্তর হবে √2 mv, এইটা হবে উত্তর, mv √2। ওকে ওকে। কোনো বল ছাড়াই গতিশীল কোনো বস্তুর গতিপথের প্রকৃতি কী রূপ হবে? কোনো বল ছাড়া গতিশীল সরলরৈখিক হবে। আবার কি, যদি কোনো বল কাজ না করে তাহলে যে বস্তু সরল রেখায় চলছে সে সরল রেখাতেই চলবে, দিক পরিবর্তন হবে না, কারণ দিক পরিবর্তন করতে গেলেও তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ হতে হবে। নিউটনের সেকেন্ড ল তো তাই বলছে, তাই না? যখন কোনো লিফট সমবেগে ওপরে উঠছে, সমবেগে তার মানে ত্বরণ 0, এ সমান 0, আর ওপরে ওঠা মানেই আমার মাথায় ক্লিক করবে বন্ধু m × g + a, বেশ ভালো কথা। এইটা হচ্ছে ওর আপাত ওজন। তাহলে তখন ব্যক্তির আপাত ওজন কত? এ যদি 0 হয়ে যায় তাহলে হয়ে যাবে mg, আর mgটাই তো আসল ওজন, w সমান m যেটা আমরা জানি। তাহলে কি হবে? একই থাকবে, ওজন বাড়বেও না ওজন কমবেও না। কোনো অনুভূমিক মসৃণ তলে 2 কেজি ভরের ব্লক পূর্ব দিকে এবং 4 কেজি ভরের ব্লক পশ্চিম দিকে রাখা আছে। দুটি ব্লক অনুভূমিক সুতো দ্বারা যুক্ত। আচ্ছা, এখানে অপশানটা ওঠেনি কেন? 33 34, 1 মিনিট, ঠিক আছে, ওকে ওকে ওকে, অঙ্কটা করে দিই। বেশ, 4 কেজি ভরের ব্লকের ওপর 12 নিউটন অনুভূমিক বল পশ্চিম দিকে প্রয়োগ করলে উভয় ব্লকের সাধারণ ত্বরণ ও সুতোর টান কত হবে? তার মানে ঘটনাটা এরকম, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, পূর্ব দিকের ব্লকটা হচ্ছে গিয়ে 2 কেজি, পশ্চিম দিকের ব্লক হচ্ছে 4 কেজি। বেশ, অনুভূমিক সুতো দ্বারা যুক্ত ব্লক দুটো দিয়ে টানা হচ্ছে কাকে? 4 কেজি ভরের ব্লককে 14 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে ত্বরণ কত হবে? 14/4 + 2 নাকি? ত্বরণ সমান কি? বল বাই ভর তো। তাহলে বল তো, ও সরি 12 নিউটন, 14 নিউটন নয়, ভুল লিখছি, 12 নিউটন এই যে বলা আছে, শিখিয়ে দিয়েছি আগে। এরকম কেসে সাধারণ ত্বরণ বের করে নিতে হবে। তাহলে সাধারণ ত্বরণ কত? বল বাই মোট ভর, আর মোট ভর হচ্ছে এদিকে 4 আর 2 হচ্ছে গিয়ে 6, তাহলে 6 দুগুণে 12, তাহলে 2, হ্যাঁ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তাহলে দড়ির টান কত? দেখো ভাই, দড়ির টান এইদিকে কাজ করছে টি, আবার এইদিকে কাজ করছে টি, ঠিক আছে তো? তাহলে এই যে টি টানটা, এ কাকে টানছে? একে টানছে তো। তাহলে টি সমান আমি কি লিখতে পারি? 2 গণিত এ, এ তো তুমি পেয়ে গেছো, 2 গণিত 2 সমান 4 নিউটন। ওকে, তাহলে প্রথম উত্তরটা হবে 2, ত্বরণ হবে 2, আর দ্বিতীয়টা হবে 4। তাহলে 2 আর 4 মনে হয় দেখবে এটা ওঠেনি তো, এটা অপশান বি। ওকে, 2 আর 4, 34 হয়ে গেল। 35-এর কোশ্চেন, এ ত্বরণে ওপরের দিকে গতিশীল লিফটের ছাদ থেকে ঝোলানো কপিকলের এক প্রান্তে এম এবং অন্য প্রান্তে ক্যাপিটাল এম ভর ঝোলানো আছে। তাহলে সুতোর টান কত হবে? সুতোর টান, দেখো এরকম একটা কপিকল আছে, মনে করো এখন লিফটে নাই, একটা সাধারণ কেস বললাম, এরকম কেস আগেও তোমরা অঙ্ক করেছো। তো এই দিকটা মনে করো M1, এই দিকটা মনে করো M2, তাহলে দড়ির টান এইদিকে যে টি কাজ করছে আর এইদিকে যে টি কাজ করছে সেটা কত হয়? 2m1 m2/m1 + m2 × g। এই ফর্মুলা তো তুমি জানো। এবার তুমি কি করলে, দেখছো এই গোটা সিস্টেমটাকে লিফটের মধ্যে ভরা আছে। এবার লিফট যখন এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে তখন নিশ্চয়ই জি আর জি থাকবে না, জিটা হয়ে যাবে g + a। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে এইটা,
2 mm G+A/m+m। ওকে, একদম। নেক্সট 36-এর কোশ্চেন, এম ভরের এক ব্যক্তি লিফটে করে ওঠানামা করছে। লিফটটি এফ ত্বরণের সঙ্গে ওপরের দিকে উঠছে ও নিচে নামছে। এই দুই ক্ষেত্রে ওই ব্যক্তির ওপর লিফটের মেঝের প্রতিক্রিয়া বল কত হবে? যখন এফ ত্বরণে ওপরে উঠছে তখন কি হবে? আর আচ্ছা, এফ ত্বরণ তো এটা এ করে নাও, কারণ উত্তর এ দিয়ে আছে, ঠিক আছে। যখন ওপরে উঠছে তখন কত হবে? m × G+A। আর যখন নিচে নামছে তখন কি হবে? m × G-A। একদম সিম্পল, করারই দরকার নেই, হয়ে গেল। 37-এর কোশ্চেন, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমমন্দনে একটা লিফট ওপরের দিকে উঠলে লিফটের মধ্যে থাকা 60 কেজি ভরের ব্যক্তির ওজন কত হবে? আচ্ছা, এখানে একটা কেস আছে। কেসটা কীরকম বলি? সমমন্দন যখন ওপরে ওঠে তখন আমি জানি যে m × G+A হয়, কিন্তু এ তখন হয় ত্বরণ। এবার যদি মন্দন হয় তাহলে ওপরের দিকে গেলেও এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মন্দন বলছে তো। তাহলে এম তো বলে দিয়েছে, এম বলে দিয়েছে 60, ঠিক আছে। আর জি কত বলেছে? জি তো 10 আর এ বলেছে 2, তাহলে 60 × 8, তাহলে 8 × 6 = 48, অর্থাৎ 480 নিউটন। ওকে, খুব ভালো অঙ্কটা। তারপরে দেখো বলছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একটা লিফট নিচে নামলে লিফটের মধ্যে থাকা 60 কেজি ভরের ব্যক্তির আপাত ওজন কত হবে? তো নিচে নামলে তো আমরা ডাইরেক্ট জানি m × G-A। এম কত? 60, জি কত? 10 - 2, তাহলে কত হবে? 8 × 8 = 6 = 48, সেম 480 নিউটন। এটাই হবে উত্তর। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল একটা লিফট ওপরে উঠছে, 60 কেজি ভরের এক ব্যক্তির আপাত ওজন কত হবে? এবার সমত্বরণে উপরে উঠছে কিন্তু, তাহলে সমত্বরণে যদি উপরে ওঠে তাহলে এবার দেখো কী হবে। তখন হবে m × G+A, তার মানে 60 × G হচ্ছে 10 আর এটা হচ্ছে গিয়ে 2, তাহলে 60 × 12, 6 × 12 = 72, তাহলে 720 নিউটন। ওকে, এটা হবে উত্তর। তারপরে বলছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গতিশীল একটা লিফট ওপরে উঠছে। ওই লিফটে 60 কেজি ভরের এক ব্যক্তির আপাত ওজন কত হবে? তাহলে দেখো 80 কেজি কিন্তু ভর, হ্যাঁ, ওপরে উঠছে, তাহলে G+A, তাহলে G+A, জি হচ্ছে গিয়ে 10 আর এটা হচ্ছে গিয়ে 5, 15, তাই না? তাহলে 80 × 15, তাহলে 8 × 15 কত? 8 × 5 = 40, 8 × 1 = 9, 10, 11, 12, 8 × 15 = 120, 1200, তাহলে 1200 নিউটন হবে উত্তর। ওকে, একদম ইজি এই কোশ্চেন কোটা, একদম ইজি। তারপরে নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, চলমান লিফট নিচে নামার ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া ঋণাত্মক হওয়ার শর্ত কী? লম্ব প্রতিক্রিয়া ঋণাত্মক হওয়ার শর্ত কী? খুব ভালো কোশ্চেন, এটা পড়েছিলে তোমরা। n = কী হয়? m × G-A। এটা ঋণাত্মক কখন হতে পারে? যদি a > G হয়, তবেই না এটা ঋণাত্মক হবে। বেশ, আর সম্পূর্ণ ভারহীন হওয়ার শর্ত কখন ভারহীন নিজেকে মনে করে? যখন a = G হয়, তখনই তো n = 0 হয়ে যাবে। তাহলে প্রথমটা এইটা আর দ্বিতীয় উত্তর এইটা। দেখে নাও কোনটা হচ্ছে। a > G কোথায় আছে? আর G = A, এই তো এইটা। একদম। নেক্সট, যদি G = 10 মিটার/সেকেন্ড স্কোয়ার হয় তবে T1 এবং T2 এর মান কত হবে? এই যে এই ছবিটা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি ব্রেক করে দাও, এইদিকে T2-র একটা কম্পোনেন্ট পাবে, এইদিকে একটা পাবে। তাহলে এই দিকটা তুমি তো পেয়েই গেছো, T2 cos 30, এই দিকটা হচ্ছে কি T2 cos 30, T2 cos। তাহলে আমরা কী লিখতে পারি? যে T2 cos 30 = T1, ইকুইলিব্রিয়ামে আছে বলে দিয়েছে তো। তাহলে T1/T2 কত হবে? T1/T2, ও দাঁড়াও এক মিনিট, T2টাকে রাখো। cos 30 কত? cos 30 হচ্ছে গিয়ে √3/2 = T1। বেশ ভালো কথা, খুব ভালো কথা, এটা আমি বের করে রেখে দিলাম এইখানে, ঠিক আছে। বেশ, এবার বলছে একটা রিলেশন তো আমি এখান থেকে পেলাম। বেশ, এবার এখানে বলা হচ্ছে T1 T2 দুটোরই ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই দিকটা কী হবে? এই দিকটা হবে T2 sin 30, T2 sin 30 মানে T2 × হাফ = নিচে আছে কত? 2 কেজি, মানে এইদিকে হবে mg মানে হচ্ছে গিয়ে 2 × 10 মানে 20, ঠিক আছে। তাহলে T2 কত পেলে? 20 × 2 = 40, T2 পেয়ে গেলে 40। আর T2 যদি 40 পেয়ে যাও তাহলে এখানে দেখো 40 × √3/2 = T1, 2 × 20 = 40, তাহলে T1 = 20 √3।
এইটা। ওকে ওকে, তাহলে এই ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।